সো হ্যালো এভরিওয়ান, 2026-এর মাধ্যমিক শেষ। এবার 2027-এর মাধ্যমিকের স্টুডেন্ট যারা আছো তাদেরকে প্রস্তুতি নিতে হবে। লাইফ সায়েন্স মানে খুব বড় সিলেবাস, কিভাবে করব না করব কিছু বোঝা যায় না। তো আমি এখানে টপ 50 কোশ্চেন্স ফার্স্ট চ্যাপ্টারের বার করে এনেছি। এইগুলো যদি তোমরা ভালোভাবে করো তো অবভিয়াসলি তোমরা ভালোভাবে কোশ্চেনে অ্যান্সার লিখতে পারবে এবং কমন পাবে। তো ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্টেই যেটা আছে, আমি দুটো কোশ্চেন অ্যান্সার এখানে লিখেছি। এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, এটা বইতে তোমরা কোথাও পাবে না, কিন্তু এই জিনিসগুলো তোমাদের টিচাররা বা যে কেউ হয়তো তোমাদেরকে বলতে পারে। দেখবে যে এই দুটো দরজার ঘন্টা বাজানোর শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে এটা, আর হাতে ধূপের ছ্যাঁকা লাগলে তুমি যেভাবে হাতটি সরিয়ে নেবে সেই স্নায়বিক পথটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এই দুটো যদি তোমরা ভালোভাবে করতে পারো তো এই দুটোর মধ্যে কেউ না একটা তোমাদের আসবেই আসবে। এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমি এখানে লিখে দিয়েছি, যেহেতু তোমাদের বইতে নেই। তো এইখানটা ভালোভাবে লিখে নিও। ফার্স্টে দেখো, দরজার ঘন্টা বাজানোর শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পদ্ধতির একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। ফার্স্টে হচ্ছে ঘন্টার শব্দ, তারপর হচ্ছে কান ধরে, মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্ক সিদ্ধান্ত নেয়, পেশিতে নির্দেশ দেয়, তুমি দরজা খুলে দাও। এরপরে হাতে ধূপের ছ্যাঁকা লাগলে তুমি যেভাবে হাতটি সরিয়ে নেবে সেই স্নায়বিক পথটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এখানে দেখো, এটা একটু বড় আছে শব্দচিত্র। ধূপের ছ্যাঁকা, এটা হচ্ছে উদ্দীপক। এবার এই সব কিছু কী কী সেটাও আমরা আস্তে আস্তে জানবো। ত্বকের রিসেপ্টর, সংবেদন স্নায়ু, এবার সংবেদন স্নায়ুতে পৌঁছালো, তারপর মেরুরজ্জু, তারপর হচ্ছে যোগসূত্র স্নায়ু, তারপর চালক স্নায়ু, পেশি, হাত সরিয়ে নেওয়া। তো উদ্দীপক থেকে কীভাবে প্রতিক্রিয়া আসছে এইভাবে পরপর করে লিখতে হবে। এটা 5 নাম্বার বা 3 মার্কসেও দিতে পারে। এবার হচ্ছে চলন কাকে বলে, গমন কাকে বলে, এগুলো তোমরা বইতেই পেয়ে যাবে, তার জন্য আমি আর লিখিনি। চলন কাকে বলে, গমন কাকে বলে, এগুলো 2 মার্কসে দিতে পারে, তো এটা পড়ে রাখবে। চলন ও গমনের পার্থক্য, এটা 3 মার্কসের মতো দিতে পারে, তো তার জন্য এটা দেখে রাখাটা ভালো, যেহেতু আগের বারে দেয়নি তো তার জন্য এবারে দেওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটি চলনের উদাহরণ, প্রত্যেকটি চলনের উদাহরণ মানে আমাদের বইতে যেরকম আছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, তো এই যে এগুলোর ভাগগুলো যে আছে এই প্রত্যেকটার ডেফিনেশন খুব একটা আমাদের দেয় না। তো তার জন্য আমাদেরকে উদাহরণটা আমরা যদি পড়ে রাখি, যেমন ফটোট্যাকটিক চলনে উদাহরণে আছে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, তো এইগুলো থেকে শর্ট কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দেবে, তার জন্য এর উদাহরণগুলো পড়ে রাখতে হবে। যেরকম থার্মোনাস্টিক চলনে যে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়। সিসমোনাস্টিক চলনে লজ্জাবতীর পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি নুয়ে পড়ে। এই উদাহরণগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে, তাহলে শর্ট কোশ্চেনে আমরা পেয়ে যাব। এরপর হচ্ছে নিকটিন্যাস্টি চলন কাকে বলে, এটা বইতে আছে, তো তাও আমি লিখে দিয়েছি এখানে। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও তাপ উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে নিকটিন্যাস্টি চলন বলে। যেমন তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো ও তাপের প্রভাবে খুলে যায়, আবার রাত্রিবেলায় অন্ধকার ও কম তাপে মুদে যায়। আমরা এখানে পড়েছিলাম হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনে এই প্রকার চলনে উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলনে উদ্দীপকের গতিপথ অনুসারে নির্ভর করে না, তীব্রতার উপর নির্ভর করে। আর ট্যাকটিক চলনে গতিপথ এবং তীব্রতা উভয়ের উপরে নির্ভর করে। আর এখানে নিকটিন্যাস্টি চলনে কি হচ্ছে, এখানে হচ্ছে আলো এবং তাপ উভয়ের উপর নির্ভর করছে। তো এটা একটুখানি আনকমন, তো এটা পড়ে রাখবে ভালোভাবে। এরপর হচ্ছে ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এটাতে তিনটেই পড়ে রাখাটা ভালো। 5 মার্কসের মতো দিতে পারে বা 3 মার্কসও অনেক সময় দেয়, দুটোর মধ্যেও অনেক সময় দিতে পারে, ট্যাকটিক ট্রপিক বা ট্রপিক ন্যাস্টিক বা ট্যাকটিক ন্যাস্টিক এরকম দিতে পারে, বা তিনটের মধ্যেই দিতে পারে। খুব কমই দেয় তিনটের মধ্যে, দুটোর মধ্যেই সাধারণত দেয়। এরপর হচ্ছে প্রত্যেকটি উদ্ভিদ হরমোনের উৎস, গঠন ও ভূমিকা। এরপর আছে হচ্ছে উদ্ভিদের হরমোন। এবার উদ্ভিদের হরমোনে অনেক কিছু এখানে বইতে দেওয়া আছে, হরমোনের বৈশিষ্ট্য, এগুলো খুব একটা তেমন ইম্পর্ট্যান্ট নয়। তোমরা চলে আসবে হচ্ছে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। প্রকারভেদে এখানে আছে হচ্ছে অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন।
তো অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিনের উৎসটা পড়বে, গঠন পড়বে এবং কাজ মানে ভূমিকাটা পড়বে। ভূমিকাটা তোমাদেরকে 3 মার্কস বা 5 মার্কসের মতো দিতে, হরমোনের ভূমিকাগুলো 5 মার্কস অথবা 3 মার্কসের মতো দিতে পারে। যারা তোমরা মাধ্যমিকের আগের বছরের বা তার আগের বছরের ইয়ারগুলোর কোশ্চেন দেখেছো, তারা তুমি জানবে যে অনেক সময় আমাদেরকে এরকম পয়েন্ট তুলেও বলে যে এইটার বিষয় লিখতে। যেরকম অক্সিজেনের ক্ষেত্রে বলতে পারে অগ্রস্ত প্রকটতা, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি, এই বিষয়টা বলো। মানে তোমাদেরকে কিন্তু সবকটা পয়েন্টই তার মানে পড়তে হচ্ছে ভূমিকার। তো সবকটা পয়েন্টই পড়ে রাখা ভালো। দেন হচ্ছে একটা বড় কোশ্চেন দেয়, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। তো এইটাও আমি বলবো খুব ভালোভাবে দেখে রাখবে। এইটা 10 মার্কসের 10 নাম্বারের যে কোশ্চেনটা, এটা 5 মার্কস অথবা 3 মার্কসে দিতে পারে, সাধারণত 5 মার্কসেই দেয়। তো এইটা ভালোভাবে দেখে রাখবে। এরপর হচ্ছে কৃত্রিম হরমোনের ভূমিকা। কৃত্রিম হরমোনের ভূমিকাতে আমাদেরকে এখানে বিভিন্ন কাজ বলে দেওয়া আছে। এখানে দেখবে বুকের পেজ নাম্বার 12-এ আছে। তো এখানেও প্রত্যেকটা পয়েন্টই পড়ে রাখবে কিছুটা করে, কারণ কি এখানে আমাদের বলেই দিয়েছি যে আমাদের 2টো বা 3টে পড়লে এরকমভাবে হবে না। কারণ কি আমাদের অনেক সময়ই দেয় কৃত্রিম হরমোনের ভূমিকা এরকম বলে ড্যাশ দিয়ে দিল, তারপর দিল হয়তো শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি বা অপরিণত ফলের মোচন রোধ, এরকম পয়েন্ট তুলে দিল, বললো যে ওইটাতে ব্যাখ্যা করো। তো এরকম দিলে তোমরা তখন লিখতে পারবে না। তার জন্যই ব্যাপারটা হচ্ছে সবকটাই পড়ে রাখা বেটার। এরপর হচ্ছে থাইরক্সিন হরমোনটির ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা বইতে খুব ভালোভাবে লেখা আছে পেজ নাম্বার 13-এ। এটা খুব ভালোভাবে পড়বে। আর তার সাথে ওই যে একটা ক্ষরণ নিয়ন্ত্রণ পদ্ধতির একটা ছক এঁকে করে দেওয়া আছে, ওটাও ভালোভাবে দেখে যাবে। অনেক সময় দিতে পারে, স্কুলের ব্যাপার তো, মাধ্যমিকের ব্যাপারটা বলে একটু আলাদা ব্যাপার, কিন্তু স্কুল যতদিন স্কুলের ইউনিট 1 ইউনিট 2 তারপর প্রি টেস্ট এগুলো হবে, তো এগুলোতে অনেক সময় কোশ্চেন দেয়। এরপর হচ্ছে প্রত্যেকটি মানবদেহের হরমোনের কাজ। এবার উদ্ভিদের হরমোন শেষ হলো, এবার প্রাণী হরমোন। প্রাণী হরমোনে দেখো বিভিন্ন হরমোন এখানে দেওয়া আছে, কোথা থেকে ক্ষরিত হচ্ছে, উৎস এবং কাজ, এগুলো ভালোভাবে দেখে রাখবে। কারণ কি এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন দিতে পারে বা অনেক সময় 2 মার্কসের কোশ্চেনও দেয়। এবার হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে। ক্যালোরিজেনিক হরমোন পেজ নাম্বার 15-এ আছে। এটা ভালোভাবে দেখে রাখবে, কারণ কি অনেক সময় 2 মার্কসের কোশ্চেন দিতে পারে। তো এটা ভালোভাবে পড়ে রাখবে। এবার হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে মাস্টার গ্ল্যান্ড অথবা প্রভুগ্রন্থি বলা হয় কেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা অনেক সময় 2 মার্কসে ভালোভাবে দিতে পারে। তো এটা ভালোভাবে পড়ে রাখবে। এটা এখানে বইতে তেমন ভালোভাবে লেখা নেই, তো আমি তার জন্য একটা অন্য বুক থেকে তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। তো এখানে দেখো পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, ভালোভাবে দেখে নেবে, লিখেও নিতে পারো, কারণ কি এটা কিন্তু দেয়। পিটুইটারি গ্রন্থি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলি একদিকে যেমন দেহের সামগ্রিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অন্যদিকে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও কার্যকারিতাকেও সমানভাবে নিয়ন্ত্রণ করে। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কোশ্চেনটা ভালোভাবে দেখে রাখবে। এরপর হচ্ছে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় কেন। এইটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেনে দেয়, তো তার জন্য এটা ভালোভাবে দেখে রাখবে। তাহলে ফার্স্টে এটাও আমি বইতে খুব একটা ভালোভাবে দেওয়া নেই, তো তার জন্য আমি এটা এখানে দিয়ে দেবো। তো ওটাও ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে, কারণ কি এটা স্কুলের কোশ্চেনে বা মাধ্যমিকের কোশ্চেনও দিতে পারে। এবারে কয়েকটা পার্থক্য দিয়েছি, যেমন ইনসুলিন ও গ্লুকাগনের মধ্যে পার্থক্য। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো এটাও ভালোভাবে দেখে রাখবে। এখানে এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে ভালোভাবে। এবার হচ্ছে তারপর কাকে এবং কেন জরুরিকালীন হরমোন বলা হয়, এটা নিশ্চয়ই অলরেডি তোমরা পড়েছো। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। তো এটা দুভাবেই আসতে পারে, সংকটকালীন বা জরুরিকালীন হরমোন কাকে এবং কেন বলা হয়। তো এটাও বইতে তেমন ভালোভাবে দেওয়া নেই, তার জন্য আমি এটা একটা বুক থেকে তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে।
এরপর হচ্ছে মানবদেহের জিটিএইচ হরমোনের ভূমিকা। আমরা প্রত্যেকটা হরমোনের ভূমিকায় ভালোভাবে পড়বো, কিন্তু তাও জিটিএইচ হরমোনটা ভালোভাবে একটু দেখে রাখবে, কারণ কি এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন এবং পার্থক্য অনেক সময় দেয়, যেরকম এফএসএইচ ও এলএইচ হরমোনের পার্থক্য, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের পার্থক্য, প্রোল্যাকটিন ও অক্সিটোসিন হরমোনের পার্থক্য, অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন হরমোনের পার্থক্য। এই প্রত্যেকটা হরমোনের পার্থক্য আমি একটা বই থেকে বের করেছি এবং এইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ কি বইতে এরকমভাবে পার্থক্য তোমাদেরকে দেওয়া নেই। তো তোমরা অন্য কোনো বুক থেকে যদি চাও তাহলে দেখতে পারো, আর না হলে আমি এখানে তোমাদেরকে একটা বই থেকে ফটো বা দেখিয়ে দিচ্ছি এবং সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। এরপর হচ্ছে হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির পার্থক্য। এটা খুব ভালোভাবে বইতে দেওয়া আছে, এটা তোমরা ভালোভাবে দেখে যাবে, কারণ কি এই পার্থক্যটা অনেক সময়ই দেয় তোমাদেরকে। যেরকম এটা পেজ নাম্বার 20-তে আছে, তো এটা দেখে নেবে ভালোভাবে। এবার হচ্ছে সাইন্যাপস কি, এর কাজ লেখো। সাইন্যাপস কি, এর কাজ লেখো, পেজ নাম্বার 23-তে বুকে আছে, তো দেখে নেবে ওটা। এরপর হচ্ছে নিউরো ট্রান্সমিটার কি, এর কাজ লেখো, উদাহরণ দাও। এটাও পেজ নাম্বার 23-তে নিচে ইয়েলো বক্সে আছে, ওটা দেখে নেবে ভালোভাবে। এবার হচ্ছে স্নায়ু গ্রন্থি কি, এর কাজ লেখো। এটাও পেজ নাম্বার 23-তে আছে, দেখে নেবে। মাইলিন শীথ, নিউরিলেমা, সোয়ান কোষ, এখানে এটা হয়ে গেছে সিয়ান কোষ হয়ে গেছে, তো সোয়ান কোষ হবে। এই সবকটার কাজের কাজ লিখতে হবে, কারণ কি নিউরোফাইব্রিল র্যানভারে পড়বে, এগুলো কিন্তু কাজ দেয়, 1 মার্কসে দিতে পারে, তো এগুলো ভালোভাবে দেখে রাখতে হবে। এরপর হচ্ছে অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য। নিউরন, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে সম্পর্ক লেখো। এই সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পেজ নাম্বার 22-তে আছে। এখানে স্নায়ু বা নার্ভ এর আগে ঠিক আছে, এটা ভালোভাবে কিন্তু দেখে রাখবে, কারণ কি এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং একটা ছোট্ট করে ছক দেওয়া আছে, স্নায়ুকোষ, স্নায়ুতন্তু, স্নায়ুতন্ত্র, এটা ভালোভাবে পড়ে রাখবে, কারণ কি এটা 2 মার্কসে দিতে পারে, আর সম্পর্কটা 3 মার্কসে দিতে পারে। এবার হচ্ছে পার্থক্য লেখো গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক। সিএসএফ এর অবস্থান ও কাজ লেখো। সিএসএফ এর অবস্থান ও কাজ এটা ভালোভাবে দেওয়া আছে বইতে, দেখে নেবে পেজ নাম্বার 26-এ। এরপর মেনিনজাইসের অবস্থান ও কাজ লেখো, এটাও পেজ নাম্বার 26-এ দেওয়া আছে। মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের ভূমিকা লেখো। মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের ভূমিকা এটাও ভালোভাবে দেওয়া আছে, দেখে নেবে পেজ নাম্বার 25-এ পুরো ছক করে একটা বড় ছকে দেওয়া আছে, ওটা দেখে নেবে। প্রতিবর্ত পথ কি, প্রতিবর্ত পথের বিভিন্ন উপাদান বর্ণনা করো, এটাও বইতে আছে, দেখে নেবে। দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2 মার্কসে দেয়। যেরকম 2026-এর মাধ্যমিকে দিয়েছিল হাঁচি এবং কাশির উদ্দেশ্য, সেটা এরকমভাবে কিন্তু অনেক কিছু দিতে পারে, যেরকম এখানে আরও আছে চোখের পাতা কেন মুদে যায়, তারপর নাকে বিজাতীয় বস্তু ঢুকলে কি করা হয়, এই বিভিন্ন ধরনের উদাহরণগুলো পড়ে রাখবে, এটা দিতে পারে। শর্তাধীন ও শর্ত নিরপেক্ষ প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ সহ পার্থক্য লেখো। তারপর রড কোষ ও এবং কোন কোষের পার্থক্য, এগুলো কিন্তু সংজ্ঞা পড়লেই তোমরা পার্থক্য লিখতে পারবে, খুব একটা বড় পার্থক্য এগুলো দেয় না, যেহেতু এগুলো নেই, 1 মার্কস অথবা 2 মার্কসে দিতে পারে, যেটা এখানে তোমরা যদি সংজ্ঞাটা পড়ো দেখো তাহলেই তোমরা লিখে নিতে পারবে। এরপর হচ্ছে সংজ্ঞা দাও হৃদবিন্দু এবং অন্ধবিন্দু, এইটাও খুব ইম্পর্টেন্ট, 1 মার্কস অথবা 2 মার্কসে খুব একটা দেয় না, 1 মার্কসই দিতে পারে, তো এটা পড়ে রাখবে, বা শর্ট কোশ্চেন অনেক সময় দেয়। মানব চক্ষুর বিভিন্ন অংশের কাজ লেখো। মানব চক্ষুর বিভিন্ন অংশের কাজ, এটা কিন্তু খুব ভালোভাবে বইতে দেওয়া আছে, পড়ে নেবে পেজ নাম্বার 28-এ, ছক করে পুরো দেওয়া আছে, এই পুরো ছকটা কিন্তু ভালোভাবে পড়তে হয়, শর্ট কোশ্চেন এবং শর্ট কোশ্চেন জন্যই মেনলি পড়তে হয়, আর কাজগুলো ভালোভাবে দেখে রাখবে। তারপর কর্পাস ক্যালোসাম এবং বার্মিজের মধ্যে পার্থক্য, এটা ভালোভাবে পড়ে রাখবে। মানুষের স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ করো, এটাও দেখে রাখবে। যদি অগ্রমস্তিষ্ক কোনো আঘাত লাগে তাহলে কোন কোন কাজ ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওই ছকটাতে আছে মস্তিষ্কের, সেখানেই দেখলে বুঝতে পারবে অগ্রমস্তিষ্কে কোন কোন জায়গাগুলো আছে এবং সেটা যদি আঘাত ঘটে তাহলে কোন কোন কাজ ব্যাঘাত ঘটবে, আঘাত লাগলে কোন কোন কাজে ক্ষতিগ্রস্ত হবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রাণীদের ক্ষেত্রে গমনের গুরুত্ব কি, গমনের গুরুত্ব কি সেটা বইতে ভালোভাবে দেওয়া আছে, দেখে নেবে। এবার হচ্ছে মাছের গমনে মায়াটাম পেশির ভূমিকা, এটাও বইতে লেখা আছে পেজ নাম্বার 32-তে, এটা দেখে নেবে। গমনে মায়াটাম পেশির ভূমিকা, এটা ভালোভাবে পড়ে রাখবে, কারণ কেউ দিতে পারে।
মাছের গমনে প্রত্যেক প্রকার পাখনার ভূমিকা লেখো। পাখনার ভূমিকা একটা ছকের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, এক জোড়া কিংবা দু জোড়া, একটি, কোথায় থাকে, অবস্থিত, ভূমিকা সবকটাই ভালোভাবে দেখে রাখবে। অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেশিয়ামের গমন অঙ্গের নাম লেখো। এগুলো গমনের কীভাবে গমন করে সেটা লেখার কোনো দরকার নেই, মানে পড়ার কোনো দরকার নেই, কারণ কতটা আসে না। গমন অঙ্গগুলো পড়ে রাখলেই হবে। যেরকম অ্যামিবা সিউডোপোডিয়ার মাধ্যমে গমন করে, ইউক্লিনা ফ্ল্যাজেলার মাধ্যমে, প্যারামেশিয়াম সিলিয়ার সাহায্যে, এগুলো পড়ে রাখবে। সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ। অবস্থান এবং কাজটা এখানে বইতে দেওয়া আছে, ভালোভাবে দেখে রাখবে। কবজা সন্ধি ও বল সকেট সন্ধির অবস্থান ও কাজ লেখো। এটাও খুব সুন্দরভাবে লেখা আছে ছকের মাধ্যমে, তো ওটাও ভালোভাবে পড়ে রাখবে। অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এক্সটেনশন ও ফ্লেকশন, এই যে পার্টটা আছে এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কারণ কি এখান থেকে প্রচুর 2 মার্কসের 1 মার্কসের কোশ্চেন আসে। উদাহরণও ভালোভাবে পড়ে রাখবে, কোন পেশির কথা বলা হয়েছে সেগুলো পড়ে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এরপর এমন একটি কোষের উদাহরণ দাও যা সর্বদা G0 দশায় অবস্থান করে বা কখনোই বিভাজিত হয় না। এটা ভালোভাবে দেখে রাখবে। ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হলো। কোশ্চেন এই সবকটা, এই 50 কোশ্চেন্স, 50টা কোশ্চেন যদি তোমরা ভালোভাবে করো তাহলে আশা করছি তোমরা ভালো ফার্স্ট চ্যাপ্টার থেকে কমন পাবে। আর খুঁটিয়ে বই পড়া অবশ্যই উচিত। 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু আমি দিইনি। শর্ট কোশ্চেনের জন্য তোমাদেরকে কিন্তু বইটা ভালোভাবে পড়তেই হবে। তো আজ এই অবধি। পরের সেকেন্ড চ্যাপ্টারের জন্য যদি তোমরা পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই।